আচ্ছা, তো অনেক আরেকজন আসছে, অনেক হুসাইন। আচ্ছা, তো আমরা আজকে হচ্ছে এই এই চারটা জিনিস দেখব: ডিপ স্প্যান, এবং হচ্ছে অর্ডার লিস্ট, এবং আনঅর্ডার লিস্ট, এবং ডিসক্রিপশন লিস্ট। হ্যাঁ, ডিসক্রিপশন লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট, এই চারটা জিনিস দেখব। হুম। তো আপাতত এই আগের যে ক্লাসগুলা যে ছিল ওগুলা তো মানে মোটামুটি সব কিছু ক্লিয়ার হওয়ার কথা। কি হইলো আর হচ্ছে ক্যাটিসেন অ্যান্ড সিটেশন। আচ্ছা, 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 আমি দেখাচ্ছি যে ডিভ এবং স্প্যান, ডিভ এবং স্প্যানের মধ্যে ডিফারেন্টটা কি। হ্যাঁ, তো এটা আমি স্ক্রিনটা এন্টার দিচ্ছি। এন্টার স্ক্রিন। হ্যাঁ, আমরা শিট করে আপনার দিব, সমস্যা না। Wait, আচ্ছা, তো আমাদের যে ফাইলটা, ওই ফাইলটাতে প্রথমে ঢুকতে হবে। এটা না, এটা অন্য ফাইল। ওই ফাইলটাতে হচ্ছে এই যে প্র্যাকটিস ওয়েবসাইট। হ্যাঁ, প্র্যাকটিস ওয়েবসাইট, এই ফাইলে আবার আগের মতো করে সিএমডি, দেন হচ্ছে কোড, দেন ডট। তাহলে এটা হচ্ছে আমার কোড এডিটর ওপেন হবে। ঠিক আছে, তো ওপেন হওয়ার পর আমি এখানে জাস্ট হচ্ছে কপি করতেছি, কপি প্যাস্ট, এবং এখানে আমার যে ব্রাউজার, ব্রাউজারে ওই জিনিসটা আমি এখানে আনলাম। এখন কথা হচ্ছে ডিভ, ডিভিশন এবং স্প্যান, এই দুইটা ট্যাগ আজকে আমরা দেখব। ডিভিশন কি আর স্প্যান কি, এই দুইটা দুইটা জিনিস দেখব। তো প্রথমে আসেন যে ডিভ, ডিভ কি। আমি যদি লিখি ডিআইভি এবং এন্টার দেই, দেখবেন ডিভ নামে একটা ট্যাগ ওপেন হয়েছে। হ্যাঁ, এবং ডিগ নামে ট্যাব ট্যাব ওপেন হয়েছে, এবং এখানে যদি আমি কোনো কিছু টেক্সট নেই, যেমন ধরেন লোরেম, লোরেম, যেমন ধরেন ধরেন শুধু লোরেমই নিলাম, কোনো টেক্সট, জাস্ট এতটুকু টেক্সট নিলাম, ডিভ। এখন আপনি যদি ব্রাউজারে আসেন, আসার পরে দেখবেন যে লোরেম, এবং এটা কিন্তু একটা ডিভ মানে ডিভিশন, একটা র্যাপারের মতো চিন্তা করতে পারেন ডিভিশনটাকে। তো ডিভিশন হচ্ছে এমন একটা মানে র্যাপার, এমন একটা র্যাপার যেটা হচ্ছে কোনো একটা কন্টেন্টকে র্যাপ করে। মানে কি, যেমন হচ্ছে আমরা এখনো স্টাইল অ্যাট্রিবিউট দেখি নাই। তো স্টাইল অ্যাট্রিবিউট হচ্ছে STY, স্টাইল লিখে আপনারা স্টাইল করতে পারবেন। হ্যাঁ, আপনারা ইনলাইন স্টাইল করতে পারবেন। তো স্টাইল লিখে আপনারা এটা আপনাদের ক্লাসের সাথে ইনক্লুডেড না, কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমি এটা বুঝাচ্ছি যে এটা আসলে কীভাবে কাজ করে। যেমন আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালার, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা যদি মনে করেন যে একটা হালকা লাইট টাইপের কালার দিই, আম, তাইলে এখানে দেখেন যে ব্যাক মানে ওর উইথটা কতটুকু নিছে, জাস্ট একটু দেখেন। আমাদের কন্টেন্ট কিন্তু শুধুমাত্র এতটুকু, লোরেম, তাই না? কিন্তু ফুল উইথ নিছে। এই হচ্ছে ডিভিশনের মানে ডিফারেন্স, ডিভিশনের কাজ। যেমন ডিভিশন কিন্তু পুরা আম, একটা প্যাকেটের মতো। ঠিক আছে, এটা কিন্তু একটা প্যাকেটের মতো, পুরা জিনিসটাই একটা প্যাকেট। ডিভ, এই যে পিঙ্ক কালারের যতটুকু দেখতেছেন, ওইটা পুরাটা হচ্ছে একটা ডিভ, মানে একটা ডিভিশন বা একটা প্যাকেট। ওর মধ্যে জাস্ট লোরেমটা আছে। কিন্তু সেম জিনিসটা আপনি যদি স্প্যানের ক্ষেত্রে দেখেন, স্প্যান, আমি যদি লিখি স্প্যান, চাইলেই দেখেন কি হয়, সেম জিনিসটাই লিখবো, লোরেম স্প্যান, আর এখানে দেবো লোরেম ডিভ।
এখন সেম জিনিসটা দেখেন, এই কালারটা যদি আমি চেঞ্জ করে দেই, যেমন ধরেন এটা কালার আর এটা এমনি কালার দিয়ে দিচ্ছি হচ্ছে হোয়াইট। এখন দেখেন এটা যদি আমি ইয়া করি, স্প্যানের ক্ষেত্রে শুধুমাত্র অতটুকুই, মানে স্প্যান হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার প্লাস্টিকের মতো বা পলিথিনের যতগুলো মতো। ওয়ার্ড হবে ওয়ার্ড নিবে, হ্যাঁ। হ্যাঁ, মানে যতটুকু আর স্পেস লাগবে ততটুকুই স্পেস নেবে। ওর যতটুকু স্পেস নেবে, মানে ধরেন লোরেম স্প্যান, এতটুকু লেখার জন্য যতটুকু স্পেস নেওয়ার ও অতটুকুই স্পেস নিছে স্প্যান। স্প্যান একটা জাস্ট হচ্ছে র্যাপার। তাহলে স্প্যান আমরা কখন ইউজ করি? এই যে একটা স্টাইল উপরে একটা স্টাইল দেওয়ার জন্য, বা স্প্যানের অনেক কাজ আছে, সামনে আমরা আস্তে 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 করে বুঝবো স্প্যানের কাজ কি। হ্যাঁ, তো এই যে স্প্যান আছে, স্প্যান হচ্ছে ওর যতটুকু উইথ প্রয়োজন হয় সে ততটুকুই উইথ নেয় স্প্যান। আর ডিপ হচ্ছে ও যে কোনো অবস্থায় 100% উইথ নিবে। হ্যাঁ, ওর ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে 100% উইথ নিবে। তো এটা আর এটার মধ্যে দুইটার মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, ডিভিশনটা ও ও 100% উইথ নিবেই নিবে। হ্যাঁ, মানে এটা হচ্ছে ব্লক এলিমেন্ট আর এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে ডিভ এবং স্প্যানের যে কাজ। হ্যাঁ, এবং তারপরে আসেন কই গেল, এখানে ডিভ এবং স্প্যান আমরা এখনো হয়তো বা ক্লিয়ারলি ইয়া হয় নাই, কিন্তু আস্তে আস্তে আমরা যখন করব তখন এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। হ্যাঁ, তারপরে হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে কি এবং আনঅর্ডার লিস্টে কি? হ্যাঁ, তো লিস্টটা আগে প্রথমে এখানে আসেন, এখানে এসে দেখেন লিস্টটা কি। এখানে যদি আপনারা দেখেন যে লিস্ট, কই গেল লিস্ট, লিস্ট কোথায়? তার উপরে এ- আচ্ছা, নাকি? এখানে লিস্ট, এসটিএমএল লিস্ট, অর্ডার লিস্ট, স্যার একটু আনঅর্ডার নিচে। লিস্ট। এই যে পাইছি। এখানে দেখেন যে এটা হচ্ছে অর্ডার লিস্ট। হ্যাঁ, এই অর্ডার লিস্টের সিস্টেমটা কি, আমি যদি এখানে দেখেন যে অর্ডার লিস্ট মানে হচ্ছে অর্ডার লিস্ট উইথ অর্ডার, মানে 1 2 3 4 5 6 7 এরকম করে অর্ডার ফলো করবে। হ্যাঁ, আর আনঅর্ডার কি, আনঅর্ডার মানে হচ্ছে যে কোনো একটা বুলেট হইতে পারে, ডট হইতে পারে। হ্যাঁ, তো এরকম হতে পারে। ঠিক আছে, তো আমি ধরেন হচ্ছে স্টুডেন্টদের নাম আমি একটা লিস্ট করতে পারবো, যেমন ধরেন যে স্টুডেন্ট, ধরেন যে কোনো একটা নাম, জন, মাইক, হুম, তারপরে আম, যে কোনো একটা নাম দিচ্ছি। তারপরে হচ্ছে এরকম করে ধরেন অনেকের নাম লিখতেছি। ঠিক আছে, যেমন অ্যালান, এরকম। এখন এই নামগুলা কিন্তু আমি লিস্ট করতে চাইতেছি। এখন প্রত্যেকটা যদি আমি এইভাবে 1 2 3 4 করে, তাহলে কিন্তু হবে না। এইচটিএমএল একটা সিস্টেম আছে যে ওরাই ওই লিস্ট ওগুলো করে দিবে আপনাদের। ঠিক আছে, তো আপনি যদি এখানে যান, এখানে যদি দেখেন যে এই যে জন এগুলা, কিন্তু আমি চাইতেছি যে একটা লিস্ট আকারে হবে, একটা অর্ডার লিস্ট, জন 1 নাম্বার, মাইক 2 নাম্বার, জয় 3 নাম্বার, রিচার্ড 4 নাম্বার, তাই না? তো জি স্যার। আমি যদি এটাকে অর্ডার লিস্ট বানাইতে চাই, তাহলে প্রথমে হচ্ছে একটা, প্রথমে যে মাদারটা লিখে নিতে হবে অর্ডার লিস্ট, মানে OL, ওতে অর্ডার, এলতে লিস্ট, অর্ডার লিস্ট টিপ দিলাম। দেন অর্ডার লিস্টের মধ্যে লিস্ট থাকবে, LI, মানে লিস্ট। প্রথম লিস্টের নাম কি, জন, এরকম। এখানে মানে এখন হচ্ছে যে লিস্টগুলা আপনি বানান, দেখবেন যে অর্ডার লিস্ট যদি থাকে, হ্যাঁ, যে অর্ডার লিস্ট যদি থাকে তাহলে হচ্ছে 1 2 3 4 হিসেবে সে দেখাবে।
ঠিক আছে? এখন যদি আপনি আসেন এখানে, তাহলে দেখবেন যে এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬। হ্যাঁ, এখন আপনি যতই ডেটা বাড়ান না কেন, আপনার কিন্তু অটোমেটিকলি এখানে কিন্তু ওই জিনিসটা আপডেট হয়ে যাইতেছে, তাই না? অর্ডার লিস্ট নিয়েছি এই জন্যে, অর্ডার লিস্ট নেওয়ার কারণে এই জিনিসটা আপডেট হয়ে যাচ্ছে। এখন আপনি যদি চান যে না, অর্ডার না কিন্তু আমি বুলেট পয়েন্ট হিসেবে আমি ইউজ করবো, যেমন এখানে একটা ডট থাকবে, এখানে আরেকটা ডট থাকবে, এখানে আরেকটা ডট থাকবে, তাই না? অনেক সময় আমরা লিস্টের মধ্যে দেখি না যে ডট থাকে, ডট করে। তো এরকম হতে পারে। তো হ্যাঁ, তো আমি যদি এটাকে আনঅর্ডার লিস্ট দেই, তাহলে হচ্ছে কি ইউএল, ইউএল মানে আন আনঅর্ডার, দেন হচ্ছে লিস্ট, আনঅর্ডার লিস্ট লিখে টিপ দিলাম। এখন আনঅর্ডার লিস্টের মধ্যে আবার লিস্ট নিতে হবে, তাহলে লিস্ট নিলাম এলআই দিয়া, লিখলাম হচ্ছে স্কুল, স্কুল মানে ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে ধরেন এইচটিএমএল, হ্যাঁ যে কোনো একটা লিখতেছি আমরা, বুঝছে? এখন যদি আপনি এখানে আসেন, দেখবেন যে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, মানে এখানে কোনো অর্ডার নাই কিন্তু বুলেট পয়েন্ট, এটাও একটা লিস্ট বুলেট পয়েন্ট। হ্যাঁ, কিন্তু এখানে কোনো অর্ডার নাই, কিন্তু এটাতে অর্ডার আছে, এর জন্য এটাকে বলে অর্ডার লিস্ট। ও এল দিয়ে লিখতে হয়, ও এলটা কাভার করে দিবেন লিস্টের মধ্যে। আর আনলিস্টেড যেটা, হ্যাঁ, ওটা হচ্ছে আনলিস্টেড, ইউএল দিয়ে কাভার করে দিবেন। ঠিক আছে? এই হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। ঠিক আছে? জি স্যার। আম, জি। তো এই যে দেখলাম আনঅর্ডার লিস্ট, এটা দেখলাম। আরেকটা আছে হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। এই ডিসক্রিপশন লিস্টে কি আমি দেখাই। ডিসক্রিপশন লিস্টটা হচ্ছে, মানে এটা সহজ আছে। ডিসক্রিপশন লিস্ট ডিএল বলে, ডিসক্রিপশন লিস্ট। হ্যাঁ, এখানে দেখেন ডিসক্রিপশন লিস্ট, এখানে হচ্ছে মানে ওয়ান সর্ট অফ, আপনি যখন মানে কোনো ডিসক্রিপশন লিখতেছেন, এটা তেমন ইউজ হয় না, না হয় বললেই চলে, যে ইউজই হয় না। হ্যাঁ, ডিএল মানে হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। এটা কখন ইউজ হয়, যে অনেক রেয়ার কেসে, যেমন ধরেন আপনার সিইও আপনি ফ্রেন্ডলি বানাইতে চাইতেছেন আপনাদের ওয়েবসাইটটা, তখন হয়তো বা এই জিনিসটা লাগবে। দেখেন এখানে কি লেখছে, ডিএল মানে হচ্ছে ডিসক্রিপশন লিস্ট, এবং তারপরে লেখছে ডিটি, ডিডি, ডিটি, ডিডি। হ্যাঁ, ডিটি মানে হতেছিল কি, যে ডিসক্রিপশন টপে কি থাকবে, এবং ডিডি মানে হচ্ছে, ওয়েট এ সেকেন্ড, ডিডি মানে হচ্ছে এখানে লেখা আছে, ডিডি, ডিডির ফুল ফর্ম যেন কি, ডিডি মানে হচ্ছে ডাউন, টপ এবং ডাউন। ঠিক আছে? এই যে এখানে লেখা আছে ডিসক্রাইব ইচ টার্ম নেম, একজনে আছে। আচ্ছা, তো মেসেজ দিছে কি, আচ্ছা, তো এখানে, আচ্ছা আচ্ছা ওয়েট আ সেকেন্ড, এতটুকু বুঝতে পারছেন না, যে এই ডিসক্রিপশন লিস্টটা তেমন কোনো মানে ইউজ হয় না, কিন্তু এটা আপনারা হচ্ছে যখন আপনারা সিইও ফ্রেন্ডলি বানাবেন তখন এটা ইউজ হয়। ঠিক আছে? ডিসক্রিপশন লিস্ট। আচ্ছা, গেল। তো এই কয়েকটা জিনিস যদি বুঝতে পারেন তাহলে ভালো। আমি যদি আবার আরেকটু রিভিশন করি, তাহলে কি কি দেখলাম আমরা, ডিভ এবং স্প্যান, এবং অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট, তাই না? এত এর মধ্যে কি কোনো কনফিউশন আছে? ডিপ হচ্ছে ফুল উইথ নে, সবসময় মনে রাখবেন ডিপ আমরা তখন ইউজ করি যখন হচ্ছে কোনো র্যাপার ইউজ করা লাগে। যেমন ধরেন আপনি একটা জিনিস প্যাকেট করবেন, যেমন ধরেন এইটা একটা র্যান্ডম টেক্সট, তাই না? এখন এটা কিন্তু পুরা ফুল সেম টেক্সট নিতেছে। তো এই দুইটার মধ্যে যদি অর্ধেক করতে চান, তাহলে এটাকে কি করতে হবো, র্যাপ করতে হবো।
বা প্যাকেট করতে হবে। তা প্যাকেট কিভাবে করে? প্রথমে একটা ব্যাগ নিলেন, যেমন ধরেন ডিভিশন, ফুল উইথ। ডিভিশন ক্যান তো কখন নেবেন? যখন আপনার ফুল উইথটা নিবে, মানে পুরা মানে কি বলে, পাশাপাশির ফুল 100% উইথ নিবে। ঠিক আছে? তো নিলাম, নেওয়ার পর এখানে দুইটা আরও দুইটা ডিপ নিলাম, ডিভ, আবার হচ্ছে ডিভ। এই দুইটা ডিবের মধ্যে আমি যদি এইভাবে করি তাহলে কি করবে দেখেন, এটা কিন্তু একটা প্যাকেটের মতো করে আমরা কাজ করতে পারি ডিপ ডিপ নেওয়ার নিয়ে। ডিপ কোনো, মনে করেন কোনো স্পেসিফিকলি ওর যদি কোনো পাওয়ার থাকে সেটা হতেছিল র্যাপিং করা, মানে বা প্যাকেট করা কোনো কিছুকে, মানে প্যাকেটের মতো করে ইউজ করা। আমরা যখন সিএসএস এর সময় ডিপটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এইচটিএমএল এ। এবং স্প্যান, এই জিনিসটা বোঝা লাগবে যে স্প্যানটা হচ্ছে স্প্যানও আপনার এই র্যাপিংয়ের ক্ষেত্রেই র্যাপিংয়ের মতো ইউজ হয়, কিন্তু স্প্যান হচ্ছে আপনার কোনো যতটুকু উইথ তার তার সে ততটুকুই নেবে, এক এক ইঞ্চিও বেশি নেবে না। ঠিক আছে? এই হচ্ছে ডিভ এবং স্প্যানের মধ্যে ডিফারেন্স। আর অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট, এতটুকু বুঝতে পারছেন না? আচ্ছা, এতটুকু বুঝলে জি ভালো। স্যার। হ্যাঁ, ভালো। এখন এখানে আসেন HTML এ। HTML এ এইখানে হচ্ছে ফরম্যাটিং এর কয়েকটা বিষয় স্কিপ গেছে, কিন্তু ইচ্ছা করে স্কিপ দিছি যে এগুলা একটু পরে করলে জিনিসটা মাথায় গাঁথবে। যেমন সাব, সাব এবং সাব, এই দুইটা জিনিস আজকে আমরা দেখব। এটা এটা হ্যাঁ, এই চারটা জিনিস আজকে আমরা দেখব। এখন এখানে আমি লিখে রাখতেছি যে এই চারটা জিনিস কি মূলত। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন যে মনে করেন কোনো টেক্সট নিছেন আপনি, ধরেন আমি ডিভের মধ্যেই নিতেছি, একটা র্যাপার নিলাম। এখন এখানে কয়েকটা টেক্সট নিলাম, তাই না? টেক্সটটা যে নিছি, নেওয়ার পর অনেক সময় আমাদের কি হয় যে আম, বলে না যে এখন এই এই অফারটা মিসিং। হ্যাঁ, যেমন ধরেন কখন কখন এই জিনিসটা হয়, যখন হচ্ছে আগে, যেমন আগে হচ্ছে $30 ছিল, $30 ছিল, এখন $30 কাইটা সে ওই, মনে করেন যে $24 বিক্রি করতেছে। ঠিক আছে? তো $24, এখানে আরেকটা ডিপ নিয়ে নিতেছি র্যাপিং করার জন্য। তো $24 সে বিক্রি করতেছে। আগে হতেছিল $30 ছিল, কিন্তু $30 আমরা নিতেছি না। ঠিক আছে? কিন্তু $30 যে নিতেছি না, এই $30 মাঝখানে একটা কাইটা দিতে হবে না? মানে আগের যে 30% অফ, যেমন ধরেন 30% অফ, হ্যাঁ, তাই না? তো $30 জি জি, ক্ষেত্রে ডিসকাউন্ট প্রাইস। হ্যাঁ, ডিসকাউন্টেড $30 কিন্তু কাইটা দিতে হবে, তাই না? যেমন এখন এখন কিন্তু $30 কিন্তু আছে, $30 মাঝখানে কিন্তু আমাদের কাইটা দিতে হবে। তাইলে কি হবে যে বোঝা যাবে। তো কাইটা দেওয়ার জন্য আমরা একটা ট্যাগের মাঝখানে $30 রাখবো, DAL, মানে ডিল, মানে ডিলেট, ডিল মানে হচ্ছে ডিলেটেড টেক্সট। হ্যাঁ, এখন ডিলের মধ্যে যদি আপনি রাখেন বা ডিলেট, ডিলেট ইয়া বলে HTML, এটা আবার ডিলেট না, মানে একটা ফরম্যাট, একটা ফরম্যাট বোঝায়। তো এটার মাঝখানে যদি আমি রাখি এই যে $30, তাহলে এটার মাঝখানে একটা দাগ আসবে। এখন আপনি যদি ই করেন, দেখবেন যে এই যে দেখেন, $30 মাঝখানে কিন্তু একটা দাগ চলে আসছে, মানে বোঝা যাইতেছে যে এটা হচ্ছিল আগে $30 ছিল, এখন নাই, এখন হচ্ছিল $24। তো এটার মাধ্যমে আমরা এই ট্যাগটার মাধ্যমে আমরা এটা করতে পারি, ডিলিট ট্যাগের মাধ্যমে। তারপর হচ্ছিল সাব এবং সাব, এই দুইটা জিনিস কি? সাবটা হচ্ছে তখন আমরা ইউজ করি যখন হচ্ছে মনে করেন আম, যেমন আহ, যেমন হচ্ছে স্কয়ার আপনি লিখবেন, স্কয়ার যেমন হচ্ছে এক্স স্কয়ার, এক্স লিখে তারপরে টুটা
এক্স এর উপরে যাবে, তাই না? কিন্তু এইভাবে কিন্তু আমি লিখতে পারতেছি না এই ফরম্যাটে। এখন যদি দেখেন এই যে এক্স কিন্তু এক্স টু হয়ে গেছে। এখন আমি চাইতেছি যে এক্সটা মানে এক্সটা উপরে আসবে, এক্স এর মানে টুটা উপরে স্কোয়ার হবে। তো এটা যদি আমি করতে চাই তাহলে টুটার জায়গায় জাস্ট লিখে দেবেন হচ্ছে সাপ, এস যেহেতু উপরে আসবে, এস ইউপি আপ, সাপ। সাপের মধ্যে আপনি যদি এই টুটা রাখেন তাহলে দুইটা উপরে চলে যাবে। হ্যাঁ, এক্স এর উপরে চলে যাবে এই দুইটা। এখন যদি দেখেন এই দুইটা কিন্তু এক্স এর উপরে চলে গেছে, তাই না? সাব এটার মাধ্যমে। এখন যারা কেমিস্ট্রি করে, কেমিস্ট্রি যারা হচ্ছে, ধরেন এটা তো ম্যাথমেটিক্সের বিষয় গেল। ধরেন কেমিস্ট্রিতে আপনি লিখবেন H2O, আর কেমিস্ট্রির অনেক ফর্মুলা আছে যে দুই থাকে নিচে, অনেক সংকেত নিচে লিখতে হয়। হ্যাঁ, তো এই সমস্ত ক্ষেত্রে তাইলে কি করতে হবে? তাইলে তো হচ্ছে উপরের তো কোনো কাজ নাই, আমি তো সাব সাব দিয়ে যেভাবে উপরে যায় ওরকম বটমে নিতে হলে সাব, SUB। হ্যাঁ, তো বটমে চলে চলে যাবে। তাহলে SUB যদি টিপ দেই, SUB, তাইলে হচ্ছে এ সাবের বি এর মাঝখানে যদি আমি এই টুটা রাখি সাব, তাইলে দেখেন H2O কিন্তু এই টুটা কিন্তু নিচে। তাহলে আমরা কি কি বুঝলাম? SUP, আপ মানে হচ্ছে উপরে, এই দুইটা যেখানে রাখবেন, সাব মানে উপরে আর সাব মানে নিচে বলে বি, SUB, সাব মানে নিচে। তাহলে টুটা এইচ আর ওর নিচে চলে যাবে, নিচে। এই হচ্ছে এই দুইটা ফরম্যাটের কাজ। এবং লাস্টলি আরেকটা আছে হচ্ছে INS। তো আইএনএস এর এই জিনিসটা আমরা দেখব যে আইএনএস এর এই ফরম্যাটটা কি করে। আম, তো এই যে দেখেন আইএনএস এর যে ফরম্যাটটা, এখানে তারা ডিসক্রিপশন দিয়ে দিছে যে আইএনএসটা হচ্ছে ওয়ান সর্ট অফ আপনার এই আইএনএস এর যে ইয়াটা, define a text has been inserted in the document, browser usually define inserted text। এটা হচ্ছে মানে অপশনাল আপনাদের, মানে ইনসার্ট ইনসার্ট ট্যাগে আপনারা মানে এই যে এটা হচ্ছে ইনসার্ট ট্যাগ আইএনএস। ইনসার্ট ট্যাগে আমরা তখন ইউজ করি যখন হচ্ছে আমাদের এসইও কে বলি যে না ভিতরে কোনো ডকুমেন্ট আছে, এটা কোনো ডকুমেন্টের টাইটেল, তখন হচ্ছে আমরা এটা ইউজ করি। হ্যাঁ, এখানে দেখেন ইনসার্টেড টেক্সট ডকুমেন্ট। তো এটা তেমন ইম্পর্টেন্ট না। এবং আপনারা এটা এটা মোটামুটি মনে করেন যে এটা বোঝানোর আরেকটা সিম্পল ওয়ে আছে যে ইনসার্ট ইনসার্ট টেক্সটটা, এটার মানে হচ্ছে যেমন ধরেন আমরা আগে যেমন দেখাইছিলাম না যে বি ট্যাগ, বোল্ড, বি ট্যাগ মানে হচ্ছে বোল্ড, কিন্তু স্ট্রং ট্যাগ মানে হতেছিল এসইও ফ্রেন্ডলি। হ্যাঁ, স্ট্রং ট্যাগ মানে হচ্ছে বোল্ড কিন্তু এসইও ফ্রেন্ডলি, গুগলে এটাকে প্রায়োরিটি বেশি দেয়। হ্যাঁ, তো সেম ইউ মানে হচ্ছে আন্ডারলাইন, ইউ ট্যাগ কি আমরা দেখাইছিলাম? আন্ডারলাইন জি না। ইউটেক দেখাই নাই। কি কয়, ইউটেক দেখানো হয় নাই বেশি। আচ্ছা সমস্যা নাই, ইউটেকটা আমরা দেখাচ্ছি। ইউটেক হচ্ছে যে আমরা একটা ডিভিশন নিয়ে নিচ্ছি প্রথমে। ডিভিশনের মধ্যে একটা ইউ ট্যাগ নিলাম। ইউ ট্যাগের মধ্যে আমরা একটা কিছু লিখলাম যে আই এম আন্ডারলাইন ট্যাগ, তাই না? তো এখন আন্ডারলাইনটা কি? আন্ডারলাইন হচ্ছে এই যে দেখেন আন্ডারলাইন হচ্ছে যে কোনো টেক্সটের নিচে একটা দাগ আসা, দাগ হওয়া। টেক্সটের নিচে একটা দাগ দেওয়াকে হচ্ছে আন্ডারলাইন বলে। তো আন্ডারলাইনকে কি বলে, এইচটিএমএল এর ফরম্যাটে ইউ ট্যাগ দিয়ে ডিফাইন করা হয়। ইউ ট্যাগের মধ্যে মাঝখানে যেটাই রাখবেন সেটা আন্ডারলাইন হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? যে জি ইউ স্যার। ট্যাগ দিয়ে হচ্ছে আন্ডারলাইন আমরা ইউজ করি, ইউ ট্যাগ দিয়ে আন্ডারলাইন। ঠিক আছে,
তো ইউ ট্যাগ দিয়ে আন্ডারলাইন, তারপরে হচ্ছে সেম জিনিসটা আমি বললাম, তাহলে ইউ ট্যাগ দিয়ে হচ্ছে নর্মাল আন্ডারলাইন, আর আইএনএস দিয়ে হচ্ছে আন্ডারলাইন প্লাস এসিও, সেম জিনিসটাই কাজ হবে, আন্ডারলাইন প্লাস এসিও, গুগলে বুঝতে সুবিধা হয়। আইএনএস যদি আমি এখানে দেই, যদি এখন রিফ্রেশ করি, সেম জিনিসটাই কিন্তু আছে, আন্ডারলাইন, তাই না? হচ্ছে নিচে একটা জি দাগ আসবে। তো এই হচ্ছে আমাদের সিস্টেম, ঠিক জি আছে? জি। জি আহ, তো এই হচ্ছে আমাদের বেসিক ফরম্যাটের কাজ, সব আমরা দেখলাম এইচটিএমএল এর বেসিক বেসিক ফরম্যাটিংগুলা। এখন হচ্ছে কোটেশন, কোটেশনের কয়েকটা বিষয় আছে। তো এখানে আসেন, দেখেন কোটেশন কি কি দেখছে। কোটেশনের মধ্যে এগুলো হচ্ছে সব এসইও ফ্রেন্ড, মানে এসইওর জন্য ইউজ হয়। ব্লক ব্লক কোড আছে, তারপর হচ্ছে কোটেশন, মানে কোট, কোটের ক্ষেত্রে এটা ইউজ হয়। এবিবিআর, অ্যাব্রিভিয়েশন এর ক্ষেত্রে ইউজ হয়। এগুলা এগুলো হচ্ছে কি যে অনেক রেয়ার ইউজ হয়, বাট আপনার এটা দরকার পড়বে। হ্যাঁ, মাঝে মাঝে যখন হচ্ছে এসিও ফ্রেন্ডলি কোনো ওয়েবসাইট বানাবেন তখন এটা ইউজ হবে, কিন্তু শিখে রাখা ভালো, নাহলে আপনার একটা আইডিয়া থাকবে। তো এখানে দেখেন যে এখানে কয়েকটা বিষয় আছে, কোটেশনের কয়েকটা মানে ট্যাগ আছে। প্রথমে দিছে ব্লক কোড। ব্লক কোড মানে হচ্ছে এই যে এরকম বড় কোনো কোড, মানে বড় কোনো কথা, ধরেন আম, কোনো একটা মানুষের, ধরেন একটা আপনি একটা আর্টিকেল পড়তেছেন, ওই আর্টিকেলের কোনো একটা কথা হইতেছিল অনেক বেশি ইম্পর্টেন্ট, বা কোনো একটা মানুষ, বড় মানুষ কোনো একটা কথা বলছে, যেমন নিকোলা টেসলার একটা বাণী, এটা যদি হয় অনেক লাইনের, ব্লক কোডের মধ্যে আপনি লিখলে এই জিনিসটা এরকম ফরম্যাটে হবে, এবং এটা এসইও ফ্রেন্ডলি, এসইও বুঝবে, গুগলও বুঝবে যে হ্যাঁ এটা হচ্ছে ব্লক কোড, বা এটা হচ্ছে একটা ব্লক। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে পড়তেছে পড়তেছে, এখানে আবার হুট করে মাঝখানে একটু হালকা অন্যরকম শেপ চলে আসছে। হ্যাঁ, এটা ব্লক কোডের মাধ্যমে। এবং সাইট, এটা আমরা পরে দেখব সাইট কই থেকে এটা আনছে, এটা বুঝাইতেছে। তারপরে হচ্ছে কোড, কিউতে হচ্ছে শুধু কোড বোঝায়, যে ছোট ছোট কোড, মানে টাইম ইজ মানি বা এরকম ছোট ছোট কোড যদি আপনি লিখতে চান, তাহলে হচ্ছে এই শুধু কিউটা আমরা ইউজ করব। তারপরে হচ্ছে অ্যাড্রেস, অ্যাব্রিভিয়েশনটা লাগেই না, কিন্তু অ্যাব্রিভিয়েশনটা কখন ইউজ হয়, যেমন ধরেন অ্যাব্রিভিয়েশনটা যদি আমি এখানে যাই, এই যে এখানে একটা অ্যাব্রিভিয়েশন ইউজ করছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অ্যাব্রিভিয়েশন ইউজ করছে এইচ এইচ ডাব্লিউএইচও। হ্যাঁ, তো এখানে অ্যাব্রিভিয়েশনের একটা ট্যাগ ইউজ করছে এবং টাইটেল দিছে। এই যে একটু হালকা হোভার করলে এখানে অ্যাব্রিভিয়েশনটা দিয়ে দিতেছে তারা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, এটা লাগে না, তারপরেও আপনাদের এসইও ক্ষেত্রে তখন আপনারা সার্চ দিয়ে দিয়ে জিনিসগুলা বের করে নেবেন যে অ্যাব্রিভিয়েশন ট্যাগ কি। এবিবিআর দিয়ে অ্যাব্রিভিয়েশন ইউজ হয়, এবং টাইটেল লিখে ওই অ্যাব্রিভিয়েশনের টাইটেলটা দিয়ে দিতে হয়। ঠিক আছে। আম, তারপরে হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে মানে এসিওর ক্ষেত্রে আমি বারবার বলতেছি, এসিও এসিও যদি আপনার বেশি এসিও ফ্রেন্ডলি করতে চান তাহলে এরকম এগুলা লাগে। অ্যাড্রেস ট্যাগের মধ্যে আপনারা অ্যাড্রেস দিতে পারবেন, ঠিক আছে? তাহলে তারা জিনিসটা বুঝতে পারে, গুগল সেটা বুঝতে পারে। তো এখন থিওরি না করে এখন হচ্ছে আমরা একটু দেখব যে এটা মানে কি। ব্লক কোডটা কখন ইউজ করব? ব্লক কোডটা হচ্ছে যেমন ধরেন এখানে আমি একটা প্যারাগ্রাফ নিচ্ছি, ঠিক আছে? প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফের মধ্যে কিছু লোরেম নিচ্ছি। এখন লোরেম নেওয়ার পর এখানে দেখবেন যে এখানে কিছু টেক্সট আসবে, আসছে না? কারণ আমার আরো কিছু টেক্সট লাগবে, মানে লোরেম, মানে এই ধরেন লোরেম এই 200টা ওয়ার্ড নিলাম। এখন দেখেন 200টা ওয়ার্ড নিছি। এখন এই 200 প্যারাগ্রাফের, আচ্ছা আমি আরো আরো 500 নিচ্ছি,
লোরেম 500। এখন এই যে 700 ওয়ার্ডের মাঝখানে এখানে একটা কারো কোনো একজনের বাণী থাকতেই পারে, একটা মানে ইম্পর্টেন্ট বাক্য বা ইম্পর্টেন্ট ব্লক, ব্লক কোড, যে এটা বেশি ইম্পর্টেন্ট। এরকম হইতে পারে না যে এরকম কোনো ফরম্যাট যদি আমি বানাইতে চাই, তাহলে ওই ফরম্যাটটাকে আমাকে হচ্ছে ব্লক কোডের মধ্যে রাখতে হবে। আর এটা এক লাইনে হয়ে গেছে, এটা ঠিক করার জন্য অল্টার জেড, তাহলে কিন্তু অনেক ভিন্ন লাইনে গেল। এখন মাঝখানে আইসা, আচ্ছা হ্যাঁ, কি ব্যাপার, হ্যাঁ মাঝখানে আইসা লোড হচ্ছে না আমার কম্পিউটারটা, লোড হচ্ছে না। আচ্ছা ধরেন এখানে আমি একটা ব্লক কোড লিখতেছি, এটার নাম দিচ্ছি হচ্ছে ব্লক কোড, এটা হচ্ছে ট্যাগের নাম ব্লক কোড। এবং এই ব্লক কোডের মধ্যে আমি হচ্ছে যদি সব এই যে ধরেন এই টেক্সটটুকু হচ্ছে ব্লক কোড, বা এখানে নর্মালি একটা লোরেম নিচ্ছি আমি, লোরেম এই ধরেন এইটা হচ্ছে একটা কোড, ব্লক কোড। এখন দেখবেন যে এই লেখাটুকু আলাদা করে দেখাবে, এই যে, তাই না, আলাদা করে কিন্তু দেখাইতেছে ব্লক কোড, এটা হচ্ছে ব্লক কোডের কাজ। আর শুধু যদি কোড কোনো কোনো বা কেউ যদি কোনো কোড লেখে, তা কোড কিন্তু আবার আলাদা ফরম্যাটে দেখাবে। তো যেমন ধরেন এখানে একজনে এতটুকু পরে এখানে আমি একটা ব্রেক ট্যাগ দিতেছি, ব্রেক বিআর, এবং এখানে একটা কোড কোড নর্মালি কোড নিলাম, এবং কোডটা সম্ভবত থাকে কয়েকটা কিছু সেন্টেন্সে, তাই না? তো এর ধরেন একটা কোড। তো কোডের ক্ষেত্রে কি হয়, কোডের ক্ষেত্রে যে ওই কোডটা শুধু আলাদা করে মনে করেন যে ইয়া করে, মানে উপর নিচে এরকম এরকম দুইটা দুইটা দাগ থাকে। তো এটা যদি আপনারা দেখতে চান, আমি হচ্ছে ছিল এটাকে H1 মানে হেডিং এর মধ্যে দিয়ে একটু, তাহলে একটু বড় হবে। H1 এর মধ্যে আমি যদি রাখি, তাহলে কোডটার ডিফারেন্সটা কি সেটা আমি দেখাচ্ছি। তো আমি যদি এখন রিফ্রেশ দেই, দেখবেন এই যে কোডটা না, কোটেশন ট্যাগে নেওয়ার ফলে এই যে এখানে দেখবেন যে এখানে একটা কোড আসছে, তাই না? এখানে একটা কোড আসছে, এটার সামনে একটা কোড আসছে, কোটেশন কোটেশন ট্যাগ নেওয়ার কারণে এই জিনিসটা কিন্তু হয়েছে, তাই না? তো এর ফলে এর মাধ্যমে আমরা কিন্তু ইজিলি কোটেশন ট্যাগটা এইভাবে ইউজ করতে পারি আমরা। তো কোটেশন ট্যাগ ইউজ করলে এই যে এরকম একটা কোটেশনের মতো একটা চিহ্ন আসবে আমাদের, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কোটেশন ট্যাগ, ট্যাগ ব্লক কোড দেখলাম, কোটেশন দেখলাম, অ্যাব্রিভিয়েশন, অ্যাড্রেস, সাইট, এবং হচ্ছে ভিডিও। তো অ্যাব্রিভিয়েশন এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, অ্যাড্রেস তারপরেও দেখাচ্ছি। অ্যাড্রেস লিখলে জাস্ট যে অ্যাড্রেস, অ্যাড্রেসের একটা ট্যাগই আছে অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেস, এটার মধ্যে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, ঢাকা, বাংলাদেশ, তাহলে কি হবে যে ওটা এসিও ফ্রেন্ডলি হবে, এরকম হতে পারে। আচ্ছা, এই দেখেন একটু হালকা একটু মানে বাঁকা হয়েছে, এটা হচ্ছে এসিও ফ্রেন্ডলি, মানে এটা শুধুমাত্র আমি না, ব্রাউজারও এটা বুঝতে পারতেছে যে এটা একটা অ্যাড্রেস লেখা হয়েছে এখানে। তো অ্যাড্রেস ট্যাগ এটা, তারপর আর কি আছে, অ্যাড্রেস ট্যাগ, অ্যাব্রিভিয়েশন তো এই আর কি, নতুন কিছু না। সাইট অ্যাব্রিভিয়েশনের সঙ্গে লিঙ্ক, এই, ঠিক আছে। এবং তারপরে যে একটা ট্যাগ আছে যেমন ভিডিও, এই ট্যাগটা একটু মনে করেন যে কখন ইউজ হয়, আরবি লেখার ক্ষেত্রে, মানে আরবি, ধরেন এমন কোনো ওয়েবসাইটে কাজ করতেছেন যেখানে আরবি লিখতে হবে আপনাকে, এবং সেই আরবিটা হচ্ছে যেহেতু লেফট
মানে রাইট টু লেফট যায়, ডান থেকে বামে, তো ওই সমস্ত ক্ষেত্রে এই ট্যাগটা আমাদের ইউজ হয়। ভিডিও, তো এটার ইউজ কেসটা যদি আপনি দেখেন, দেখেন যে এটা ডিরেকশন কি, রাইট টু লেফট দেওয়া, যেটা ছিল ডিফল্ট। হ্যাঁ, যেমন ধরেন রাইট টু লেফট, এটা হচ্ছে রাইট টু লেফট মানে ডান থেকে বা দেওয়া, এই জন্য কিন্তু এটা আছে। এখন আমি যদি এটাকে লেফট টু রাইট দেই, যেটা ডিফল্ট থাকে, লেফট টু রাইট, এলতে লেফট, টিতে টু, আর আরতে রাইট, লেফট টু রাইট। এখন যদি আমি এটাকে রান দেই, তাহলে কিন্তু এই লেখাটা কিন্তু ইয়া হয়ে গেছে, এই লেখাটা কিন্তু হচ্ছে নর্মালি আসছে, দিস লাইন উইল বি রিটেন ফ্রম রাইট টু লেফট, বা এখানে যেটাই লেখছে, ঠিক আছে। তো এই হচ্ছে সিস্টেম। আর আর এটা যদি আমি উল্টা করে দিতে চাই, প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড আমি উল্টা করে যদি লিখতে চাই, যেমন ধরেন কি বলে, যে আরবির ক্ষেত্রে কিন্তু লেখাটা উল্টা করে লিখতে হয়, তখন হচ্ছে আমি এটা লেখাটার ডাইরেকশনই চেঞ্জ করে দিতে পারি। সেটা হচ্ছে বা ডান থেকে, মানে রাইট টু লেফট, ডান থেকে বা। এখন যদি কই যে ডান থেকে, যে টিতে হচ্ছিল ডাইরেক্ট ডান থেকে নিয়ে এখন হচ্ছে বা পর্যন্ত ও যাইতেছে, সব উল্টা হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা এই ট্যাগের মাধ্যমে এই জিনিসগুলো করতে পারি। আম, তো এই এই জিনিসগুলা আপাতত কাভার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমরা এখন হচ্ছে টেবিলটা একটু কাভার করে দিব, তাহলে ক্লাসটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, টেবিলটা ইজি। এইচটিএমএল এর টেবিলের কেমন দেখা যায় সেটা আগে দেখাই। এইচটিএমএল এর টেবিল, টেবিল কই গেল, এইচটিএমএল এর টেবিল, ফরম্যাট তো সবাই বুঝতে পারছেন না? ফরম্যাটে তো কোনো কনফিউশন থাকার কথা না। ফরম্যাট, জি স্যার। আচ্ছা। তাইলে দেখেন, এটা কিন্তু একটা হচ্ছে টেবিল। আমরা এরকম টেবিল এইচটিএমএল এর মাধ্যমে বানাইতে পারবো। তো এটা কিভাবে তারা বানাইছে, প্রথমে হচ্ছে একটা টেবিল ট্যাগ নিতে হয়, টেবিল ট্যাগ, এবং ট্যাগের মধ্যে তাদের হচ্ছে কি নিতে হয়, তাদের হচ্ছে রো নিতে হয়, টেবিল র। টেবিল র কয়টা নিছে, এক, দুই, তিনটা র নিছে। হ্যাঁ, এখানে সব লেখা আছে যে define a text level and cell td দিয়ে হচ্ছে each table cell is defined by td and a td tag. হ্যাঁ, td stand for table data. Everything within td and td are contain of the table cell. So table and td means the table data, right? tr means হচ্ছে টেবিল র, টেবিল র এবং টেবিল ডেটা, ঠিক আছে। এই হচ্ছে মানে সিম্পল। আর এখানে এখানে কি লিখছে, টিআর স্ট্যান্ড ফর টেবিল র, দ্যাটস হোয়াট আই এম সেইং। টেবিল র মানে হচ্ছে প্রথম হচ্ছে টেবিল নিতে হবে, মানে মূল টেবিল, এই মূল টেবিলের জন্য একটা ট্যাগ নিতে হবে, টেবিল। তারপর হচ্ছে আমাদের র নিতে হবে। এখানে দেখেন কয়টা র আছে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাতটা র আছে। তো এরকম সাতটা র নিতে হবে, এবং কয়টা আছে, মানে ডেটা কয়টা আছে, ডেটা হচ্ছে এক, দুই, তিন, তিনটা। তো এরকম, তো এখানে হচ্ছে টিআর মানে হচ্ছে টেবিল র, টিএইচ মানে হচ্ছে টেবিল হেডার, টেবিল হেডার মানে হচ্ছে এই যে এই মেইন যে হেডারটা, কোম্পানি, কন্ট্যাক্ট আর হচ্ছে কান্ট্রি, এটা হচ্ছে হেডারের সেকশনে পড়ে। তো টিএইচ মানে হচ্ছে হেডার, আমি একটু পরে আমি বুঝাই দিতেছি, সমস্যা নাই। আর হচ্ছে এখানে কি লিখছে, টিএইচ মানে হচ্ছে, হ্যাঁ এই আর কি।
এই যে এখানে আরো সুন্দর করে ডিফাইন করে দিয়েছে, টেবিল দিয়ে প্রথমে একটা টেবিল নিতে হবে, তারপর হচ্ছে টেবিল হেডার নিতে হবে, হ্যাঁ। তারপরে কয়েকটা আবার বিষয় আছে, কল আছে, টিএইচ আছে, এগুলা এগুলা দরকার পরে, কিন্তু এত ডিফাইন করে লেখার দরকার নেই। আপনার নর্মালি আপনি দেখাচ্ছি, যেমন ধরেন ওরা কিভাবে লিখছে। আর প্রথমে কি লিখছে দিছে, প্রথমে হচ্ছে মেইন টেবিল ট্যাগটা নিছে, টেবিল ট্যাগের মধ্যে তারা র নিছে, তাদের যতগুলা র লাগবে, যেমন তাদের 1 2 3 4 5 6 7, তার কয়টা র নিছে, এই যে টেবিল র টিআর, একটা র, একটা র হইল, দুইটা র, তিনটা র, চারটা র, পাঁচটা র, ছয়টা র, সাতটা র, হ্যাঁ। 1 2 3 4 5 6 7, তাহলে কি 1 2 3 4 5 6 7, সাতটা র নিছে টেবিলের মধ্যে, তাই না? হইল। এখন সাতটা র যে নিছে, তারপরে কি লিখছে দেখেন, টেবিল র নিল, রর পরে টিএইচ মানে হতেছিল টেবিল হেড, প্রথমে নিচে কি টিএইচ, টিএইচ টেবিল হেড, এটা কেন আমরা জানি। তাহলে টেবিল হেডের মধ্যে যেহেতু লিখছে, এর জন্য এটা একটু হালকা একটু আলাদা, গাঢ়, কোম্পানিটা কিন্তু একটু হালকা একটু গাঢ় দেখাচ্ছে, তাই না? তো কেন দেখাচ্ছে, কারণ হচ্ছে টিএইচ এর মধ্যে, টেবিল হেডের মধ্যে, টিএইচ মানে টেবিল হেড, টেবিল হেডের মধ্যে রাখছে, এর জন্য একটু একটু হালকা গাঢ়। তারপর টেবিল হেডের তিনটা তিনটা, তার মানে হচ্ছে তিনটা কলাম, 1 2 3, তাহলে টেবিল রোর মধ্যে তিনটা কলাম যেহেতু, তাহলে তিনটা আপনার ডেটা নিতে হবে। সো এটা একটা হতে পারে একটা ডেটা, দুইটা ডেটা, তিনটা ডেটা, তিনটা কলাম, তিনটা ডেটা। তাহলে প্রথমে যেহেতু প্রথম ডেটা যেহেতু হতেছিল টেবিল হেড, মানে টেবিল হেড, এর জন্য টিএইচ এর মধ্যে তারা প্রথম তিনটা ডেটা বা কলাম টেবিল হেডের মধ্যে রাখছে। আর বাকি যে জিনিসগুলা, বাকি যে র, প্রথম র তো গেল টেবিল হেড, এটা বাকি র গুলা টেবিল র, যে রর পরে দেখবেন যে টেবিল ডেটা টিডি, মানে টেবিল নর্মাল ডেটা, এটা টিডি প্রায়। তাহলে তিনটা কলাম, 1 2 3টা, তিনটা কলাম যেহেতু, এই জন্যে 1 2 3, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। তারপরে আবার আসেন পরের পরের র, এই রর হতেছিল তিনটা আবার কলাম, টেবিল ডেটা, টেবিল ডেটা, টেবিল ডেটা, এইভাবে হচ্ছে টেবিল আমরা লিখি, হ্যাঁ। তার একটা প্রশ্ন আছে, জি। যে যে কোম্পানি এটা আছে বোল্ট করছে, বোল্ট, হ্যাঁ হুম। ওখানেতে বোল্ট আছে না, কোনো অপশন দেখলাম না। এটা বোল্ট, এটা কোনো অপশন দেখেন নাই ঠিক আছে, কিন্তু এটা তারা অটোমেটিকলি, মানে যেহেতু এই ট্যাগের বৈশিষ্ট্য এটা, যে এটাকে হালকা একটু ডিফারেন্ট করে দিবে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। প্রথমটা করে দিল কিন্তু শেষের গুলো করলো না। কারণ হচ্ছে তারপর আমি যদি, আর আমি হ্যাঁ, যদি আবার যে প্রথমটা করলাম, দোস্ত মাঝখান দিয়ে একটা আছে না, আমি বোল্ড করতে চাই, তখন আমি কিভাবে করব? তখন আপনি নর্মালি বি ট্যাগ দিয়ে ইউজ করবেন। আর এটা প্রথমটা হয়েছে, আর দ্বিতীয়গুলা কেন হয় নাই, কারণ হচ্ছে প্রথমটা হচ্ছে টিএইচ দিছে, কিন্তু দেখেন, মানে টেবিল হেড, হেড দিছে, টেবিল হেডে হচ্ছে একটু বোল্ড হয়ে আসবে আপনার, ঠিক আছে। বোল্ড যে শুধুমাত্র বোল্ডেই হয় এমন না, আপনার এক একটা ট্যাগের এক এক রকম পাওয়ার আছে। তো টিএইচ এ এটারে মানে আলাদা করার জন্য প্রথমত বোল্ডও করতেছে, হইতেছিল বুঝার জন্য, আমাদের বুঝার জন্য যে এটা একটু ডিফারেন্ট। দ্বিতীয়ত এটা আপনার এসিও কেউ, মানে গুগলের যে এসিও আছে না, তো এসিও কেউ বুঝাইতেছে যে না, এটা হইতেছিল টেবিল হেড, এই এই অংশটা হচ্ছে টেবিল হেড, তো হেড হিসেবে ইউজ হয়। আর এটা পরেরগুলা কেন এরকম বোল্ড হইলো না, কারণ হচ্ছে পরেরগুলো হচ্ছে টিডি, মানে নর্মাল টেবিল ডেটা ইউজ করছি আমরা। আর প্রথম যে লাইনটা টি এইচ ইউজ করছি, কারণ হচ্ছে টেবিল হেড, এটা হচ্ছে টেবিল হেড, ঠিক আছে, ক্লিয়ার? আমরা জি স্যার। একটু প্র্যাকটিক্যালি আর একটু দেখবো, টেবিল আমরা বানাবো একটা। ধরেন এখানে আমি একটা টেবিল যদি বানাই, ধরেন এখানে আমরা একটা টেবিল বানাবো, প্রথমে একটা বিআর ট্যাগ দিয়ে নিচ্ছি। এখন আমরা একটা টেবিল বানাবো, টেবিল নামের একটা ট্যাগ নিলাম,
হ্যাঁ, টেবিলের মধ্যে কয়টা র হবে, যেমন ধরেন 3টা র হবে। র মানে হচ্ছে এই যে এরকম, মানে আমরা যে খাতার মধ্যে র র টানি না, র মানে হচ্ছে এই কি বলে, আহ, আহ, কি বলে, হরাইজন্টাল। আর কলাম মানে হচ্ছে লম্বা লম্বা। যারা মাইক্রোসফট ওয়ার্ড পারি তারা আরো মনে করেন এগুলা ভালো করে বুঝতে পারতেছি। তো এখানে দেখেন যে আমরা এখানে ধরেন 3টা র নিব, ঠিক আছে? তো আমরা এখানে লিখতেছি হচ্ছে টেবিল নিলাম প্রথমে। And যেহেতু 3টা র নিব তাহলে হইতেছিল টেবিল র। টেবিল র একটা নিলাম, 2টা, 3টা, 3টা র নিলাম। এখন প্রথম রটা ধরলাম। প্রথম রর মধ্যে আমরা কি দিব, 3টা কলাম, 3টা কলামও নিব, 3টা র নিব। 3টা র তো নিছি, এখন 3টা কলাম। তা রটা প্রথম রর মধ্যে যে টেবিল ডেটাটা যে নিব, টেবিল ডেটার বাদ জায়গায় আমরা নিব হতেছিল টি এইচ, মানে টি হেড, ঠিক আছে? টি এইচ দিলাম। টি এইচ এর মধ্যে প্রথম ডেটা দিলাম হতেছিল নেম, দ্বিতীয় হলো এজ, আর হচ্ছে তৃতীয়টা হচ্ছে ইমেল। যেহেতু এটা হেড, এর জন্য হেড দিয়ে দিলাম। প্রথম ডেটাগুলা টিএইচ এর মধ্যে, টি এই হেডের মধ্যে দিলাম ইমেল। তার পরবর্তী যে ডেটাগুলা, যে টি আর আরেকটা যে র নিলাম, এর ওর মধ্যে টিডি মানে টেবিল ডেটা। টেবিল ডেটা প্রথমে নাম হচ্ছে, যেমন ধরেন একটা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন আপনি, জন ডো। এজ হইতে পারে তার 34। তারপর হচ্ছে জন ডো @gmail.com, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম জনের ডেটা। দ্বিতীয় জনের ডেটার জন্য আমি আবার এই যে টেবিল অন্য একটা রোর মধ্যে ঢুকলাম। ঢোকার পর টেবিল ডেটার মধ্যে এখানে আরেকজনের নাম দিয়ে দিতে হবে। যেমন ধরেন যে রিচার, আর রিচারের বয়স হতেছিল আপনার 45, এবং richard@gmail.com। তাহলে হতেছিল আমাদের এখানে একটা র, 2টা র, 3টা র হবে, এবং একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম হবে। এখন আমি রিফ্রেশ দিই, এখানে দেখবেন যে এখানে কিন্তু আসছে এই যে 1টা, 2টা, 3টা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের টেবিল। আর এখানে একটু যদি স্টাইলের কারণে এরকম মানে দেখা যাইতেছে, বর্ডার যদি আমরা দিয়ে দিই স্টাইল ট্যাগ ইউজ করে, তাহলে হচ্ছে বর্ডার আসবে, একটা সুন্দর একটা বর্ডার আসবে। বর্ডারটা যদি আপনি দিতে চান তাহলে আপনার স্টাইল ট্যাগ ইউজ করতে হবে। যেহেতু আমরা সিএসএস এখনো পড়ি নাই, এই জন্য হচ্ছে আমরা যেমন এই যে এখানে তারা স্টাইল ট্যাগ ইউজ করছে এক্সট্রা করে, হ্যাঁ, বর্ডার 1 পিক্সেল দিয়ে দিছে, এর জন্য তাদেরটা বর্ডার আসছে। বর্ডার, কিন্তু আমাদের এখানে কেন বর্ডার আসে নাই? কারণ আমরা কোনো স্টাইল ইউজ করি নাই। তা আমরা যখন সিএসএস শিখব তখন এই বিভিন্ন রকম মানে স্টাইল করার যে বিষয়গুলা আমরা তখন শিখব, ঠিক আছে? তো এরকম তো আশা করি টেবিলটা বুঝতে পারছেন, তাই না? টেবিল র, টিএইচ, এতটুকু বুঝতে পারছেন না? জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে স্যার আরেকটা আছে না, একটা এই যে কোনো ছবি বা ইয়ার ভিতরে লিংক করে, মানে মানে লিংক করলে আসলে আপনার অন্য একটা পেজে চলে যায়। লিঙ্ক করলে আরেকটা পেজে চলে যায় বলতে? স্যার আপনার আমাদের ছবিতে কি লিংক লিংক করে, মানে ছবিতে মানে চাপ দিলে দিয়ে অন্য একটা পেজে চলে যায়, নাকি লিংকের কাজ নাকি অন্য কিছু? ইমেজ ম্যাপের কথা বলতেছেন? যে একটা ইমেজ থাকে, ইমেজের মধ্যে একটা ছোট জায়গার মধ্যে ক্লিক করলে অন্য জায়গায় চলে যায়, ওটা না, ওইটা। ইমেজে ক্লিক করলেও দেখি অন্য জায়গায় চলে যায়। ইমেজের এখানে বিষয় আছে।
একটা আছে এই যে ইমেজ, ইমেজের মধ্যে আপনি একটা লিঙ্ক বসায় দিলেই ইমেজের মধ্যে ক্লিক করলেও কিন্তু লিঙ্কের মতোই কাজ করবে। আর একটা আছে যে ডাইরেক্ট স্পেসিফিক্যালি ইমেজ লিঙ্ক। ইমেজ লিঙ্ক একটা ভিন্ন কনসেপ্ট। হ্যাঁ, আপনি যদি চান যে ইমেজের মধ্যে ক্লিক করলে একটা অন্য google.com এ ঢুকে যাবে, এটাও সম্ভব। তার কি করতে হবে, জাস্ট একটা যে নর্মালি এ ট্যাগের মধ্যে রাখবেন, এ ট্যাগ, এ ট্যাগ এই যে ব্ল্যাঙ্কের মধ্যে, যেমন google.com, google.com দিলাম না, আর এইখানে এ ট্যাগের মাঝখানে কোনো লেখালেখির বাদ জায়গায় আমি আইএমজি ট্যাগটা ইউজ করে দিলাম। যেমন ধরেন গুগল পিকচার, এই যেমন ধরেন এই পিকচারটা যদি আমি ইউজ করি, এখন এই পিকচারের মধ্যে টিপ দিলে কিন্তু, হ্যাঁ, এই পিকচারের মধ্যে টিপ দিলে কিন্তু ওইটা google.com এ ঢুকে যাবে। আপনি রিফ্রেশ দেন, গুগলের পিকচারটা আছে না, পিকচারের মধ্যে যদি টিপ দেই তাহলে google.com এ ঢুকে যাবে। ঠিক আছে। জি স্যার এটাই। আর একটা আছে আচ্ছা ইমেজ, ইমেজ ম্যাপ, ওটা অন্য কনসেপ্ট। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা আছে না, আমি জানতে চাচ্ছিলাম ওই যে আমরা যে কোনো ওয়েবসাইটে ঢুকার পরে আছে না ওনাদের ধরেন একটা প্রোডাক্ট বা কোনো কিছু থাকলে আছে না নিচে দিয়ে আছে না আপনার কমেন্টে আছে না আমরা ওদের মন্তব্য করতে পারি, এটা কি আপনার এইচটিএমএল এর কাজ নাকি না আপনার ওটা না, যা? এটা ব্যাক এন্ডের কাজ। ব্যাক এন্ড তো বহুত পরের কাজ এটি। আমরা হচ্ছে সকেট আইও যখন শিখবো তখন, মানে অনেক পরের। এখন তো বুঝতে পারছি। কেবল হচ্ছে মানে স্ট্রাকচার শিখতেছেন আপনি, তারপরে ডিজাইন, তারপরে হচ্ছে ঠিক। আপনার জাভাস্ক্রিপ্ট দেখবো তখন। ঠিক আছে, তাহলে ওই যে টেবিল কমপ্লিট, টেবিল। জি। আচ্ছা, আর কোনো কারো কোনো কোয়েশ্চেন আছে? জি না স্যার, ঠিক আছে, সমস্যা নাই। তাই করতে- হুম। এইচটিএমএল এর আরেকটা ক্লাসে শেষ হয়ে যাওয়ার কথা, এইচটিএমএল, কিন্তু দেখি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। রেডিও বাটন এগুলা তো এক ক্লাসে শেষ হয়ে যাওয়ার কথা, বুঝতে পরবর্তী পারছি স্যার। ক্লাসে এক ক্লাসে শেষ হয়ে যায়। জি। আমাদের এই কোর্সটা 6 মাসকার কোর্স না? জি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই না? কারো মানে কেউ কি কোনো হোমওয়ার্ক করছেন যে দেখাবেন বা এরকম? স্যার আমি অল্প কিছুটা করছি, মানে আগেগুলা প্র্যাকটিস করছি, মানে সম্পূর্ণ করতে পারি না, মানে একবার করছিলাম, করার পরে আবার ওটা ডিলিট হয়ে গেছে, পরে আবার আহ, কিছুটা করছি, দেখাইতে পারবো আমি। হুম। এমনি কোনো প্রবলেম ফেস করার নাই? মানে যতটুকু আপনি বুঝেছেন অতটুকু আপনার আমি পারি, মানে একবার প্র্যাকটিস করছি, আবার প্র্যাকটিস করলে আবার মাথা ক্লিয়ার হয়ে যাবে। জি, এই আর কি। তাহলে আমি ভালো। চাইলে আমি চাইলে স্ক্রিন শেয়ার করে আমি দেখাইতে পারি হ্যাঁ, এতটুকু স্ক্রিন শেয়ার বুঝছি। করতে পারেন, সমস্যা নেই। আমাদের ক্লাস এতটুকুই। আর হচ্ছে স্ক্রিনটা রেকর্ডটা আমি অফ করে দিচ্ছি।